ওয়েলকাম টু স্বপ্নপূরণ ইনস্টিটিউট। আজকে তোমাদেরকে একটা বিশেষ সাবজেক্ট নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে পলিটি। এই পলিটি সাবজেক্টটা আমরা অনেক সময় কি করি, যারা ধরো সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়েছো তারা পলিটি সাবজেক্টটা আগে কখনো পড়োনি, কারণ মাধ্যমিক সিলেবাসের মধ্যে আমাদের পলিটি থাকে না নর্মালি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে পলিটি অনেকের ক্ষেত্রে নতুন সাবজেক্টের মধ্যেও বটে। আর তার সঙ্গে 2 নম্বর যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে এই কম্পিটিটিভের উপর পলিটির কি সিলেবাস আছে বা কি কি পড়বো, কি কি ব্যাপার আছে, সেগুলো নিয়ে আজকে আমি তোমাদেরকে এর বেসিক ইন্ট্রোডাকশন বা আলোচনা করব, যেটাকে ধরে আমরা পলিটিক্স সাবজেক্টটাকে আমি সুন্দরভাবে পড়তে পারবো এবং এটাকে রেডি করতে পারবো সাবজেক্টটাকে। ঠিক আছে, তাহলে পলিটি কিভাবে পড়বো? প্রথম কথা হচ্ছে, যেটা বলি সেটা হচ্ছে পলিটির মধ্যে আমাদের আছে কি, ইন্ডিয়ান পলিটির মধ্যে আমাদের আছে কি, বা কম্পিটিটিভ সিলেবাসে পলিটির মধ্যে আমাদের কি কি জিনিস পড়তে হবে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি, ইন্ডিয়ান পলিটি। এর মধ্যে বেসিক্যালি দুটো জিনিসকে আমি এখানে ধরতে পারি যেগুলো আমাদের এই সিলেবাসের মধ্যে আছে। একটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধান। আর 2 নম্বর যেটা থাকছে সেটা হচ্ছে কি, এই কনস্টিটিউশনকে বাদ দিয়ে যেগুলোকে আমরা নন কনস্টিটিউশনাল বডি বা আমরা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি বলে থাকি, সেই জিনিসটা এর সঙ্গে অ্যাডেড হয়। ঠিক আছে, তাহলে মেন বেসিক জিনিসটা থাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, এরপরে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে যদি আমাদেরকে পড়তে হয়, তাহলে আমরা এখান থেকে কিভাবে কি পড়বো বা কিভাবে কি এগিয়ে যাব। প্রথম কথা যেটা থাকে সেটা হচ্ছে, আমাদের ভারতীয় কনস্টিটিউশনে আমাদের টোটাল 4টে জিনিসকে আমার এখানে কভার আপ করতে হচ্ছে। একটা, প্রথম কথা কি, তোমাদেরকে আগে একটা জাস্ট উদাহরণ দিয়ে বলি। মনে করো তুমি কোনো একটা সাবজেক্ট পড়ছো, ধরো তুমি ফিজিক্স সাবজেক্টটা পড়ছো। ফিজিক্স সাবজেক্ট পড়তে গেলে ফিজিক্সের মধ্যে কি থাকে, কিছু পার্ট থাকে দেখবে। যেমন ধরো মেকানিক্স, জিপিএম মানে জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, মনে করো হিট, লাইট, সাউন্ড, ইলেকট্রনিক্স, ইলেকট্রিসিটি মানে কারেন্ট, ইলেকট্রিসিটি। ঠিক আছে, এরকম করে আমাদের ফিজিক্সের যেমন এক একটা করে পার্ট আছে, এই পার্টগুলোর মধ্যে দেখবে তোমাদের চ্যাপ্টার আছে। ঠিক আছে, ধরো মেকানিক্স পার্টটা তুমি যদি পড়তে যাও, মেকানিক্সের মধ্যে তুমি পরপর যদি চ্যাপ্টার পাও, দেখবে প্রথমে ইউনিট ডাইমেনশন আছে, ওয়ান ডাইমেনশনাল মোশন আছে, ভেক্টর আছে মানে ভেক্টর অ্যানালাইসিস আছে, নিউটনস ল আছে, ওয়ার্ক পাওয়ার এনার্জি আছে, ফ্রিকশন আছে, রোটেশনাল মোশন আছে। এগুলো ধরো মেকানিক্সের চ্যাপ্টারের মধ্যে পড়তে। তাহলে মেকানিক্স হলো একটা পার্ট। জিপিএম জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, এটা হচ্ছে একটা পার্ট। সেই পার্টের মধ্যে আবার তুমি 4-5টা করে চ্যাপ্টার পাবে। হিট একটা পার্ট, তার মধ্যে একটা করে চ্যাপ্টার হবে। ঠিক সেই রকম ভারতীয় যে কনস্টিটিউশন আছে, এই কনস্টিটিউশনটা একটা, ধরো তুমি একটা সাবজেক্ট, একটা বই, এই বইটার মধ্যে আমাদের কি করা আছে, এরকম করে এক একটা করে পার্ট আছে। এই যে পার্টগুলো, এই টোটাল পার্টটা কমপ্লিট করা মানে তোমার গোটা কনস্টিটিউশন বইটা বা আমাদের ইন্ডিয়ান পলিটি যেটা আছে, এটা টোটালটা কভার আপ হয়ে যাচ্ছে। তাহলে দেখবে তোমরা এটা নর্মালি প্রায়শই যেটা পড়ে থাকো, যেটা বেসিক আইডিয়ার মধ্যে থাকে, যে আমাদের যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন এতগুলি পার্ট ছিল। তাহলে ওই যে পার্টগুলো ছিল, প্রত্যেক পার্টের ভিতরে, এখানে যেমন এক একটা পার্টের ভিতরে মেকানিক্স ধরো আছে, সেই পার্টের ভিতরে এক একটা করে চ্যাপ্টার আছে, সেরকম পলিটির ভাষায় এক একটা পার্টের ভিতরে আছে আর্টিকেল। কোনো পার্টের ভিতরে দেখবে তোমার 4টে আর্টিকেল, তো কোনো পার্টের ভিতরে 6টা, কোনোটায় 8টা, কোনোটায় 15টা, কোনোটায় আবার একটা পার্টে একটাই আর্টিকেল আছে, কোনোটায় 10টা, কোনোটায় 12টা। এরকম করে যতগুলো পার্ট আছে, সেই পার্টগুলোর মধ্যে কি আছে না, তার মধ্যে আছে আর্টিকেল আছে। তাহলে এই পার্টের মধ্যে আছে আর্টিকেল। তাহলে এই পার্ট আর পার্টের যে আর্টিকেলগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের কনস্টিটিউশনের একটা বেসিক ফিচার্সের মধ্যে থাকে। তার সঙ্গে এরপরে এর সঙ্গে থাকে যেটা, সেটা হচ্ছে যেটাকে বলে থাকি আমরা শিডিউল। শিডিউল মানে যেখানেতে কি থাকে, কোনো বিশেষ বিশেষ যে জিনিসগুলো থাকে, সেই জিনিসগুলো সম্পর্কে একটু ডিটেলসে সেখানে কি করা থাকে, সেই বিষয়গুলোকে আলোচনা করা থাকে, বা এক্সট্রা কিছু জিনিসকে সেটা নিয়ে আলোচনা করা থাকে, সেটা থাকে কিসের মধ্যে, শিডিউলের মধ্যে। তাহলে পলিটি পড়তে গেলে আমাদের কি কি লাগছে, প্রথম হচ্ছে যেগুলো থাকছে পার্ট, পরপর সাজিয়ে নিলে সেগুলো হচ্ছে পার্ট। পার্টের মধ্যে ইনপুট করা আছে কি না, সেটার মধ্যে আছে আমাদের আর্টিকেল। এটা ছাড়া আর যেটা থাকছে সেটার নাম হচ্ছে কি না, সেটা হচ্ছে তোমার যেটা হলো সেটা হচ্ছে শিডিউল। 3টে জিনিস গেল, 3টে জিনিসকে আমাকে বেসিক্যালি কভার আপ করতে হচ্ছে। এবার ঘটনাটা হচ্ছে, যখন কনস্টিটিউশন তৈরি হচ্ছে তখন এইভাবে আমাদের কনস্টিটিউশনের বইটা তৈরি করা হয়েছে। এবার পরবর্তীকালে যখন ওটা আমরা প্র্যাকটিক্যাল চিন্তাধারায় আসি, তখন দেখা যাচ্ছে ওখানের মধ্যে আমাদের কিছু জিনিসকে পরিবর্তন করতে হচ্ছে, চেঞ্জেস লাগছে কিছু জিনিসকে, কিছু নতুন জিনিসকে ওখানে অ্যাড করতে হচ্ছে,
কোনো জায়গাকে কারেকশন করতে হচ্ছে, কোনো জায়গাকে বাদ দিতে হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে কি, এইগুলো অন্য আরেকটা খাতায় কিন্তু সেটা যখন ওটা বাদ দিতে হচ্ছে বা কারেকশন করা হচ্ছে, কনস্টিটিউশনের বইটাকে কোনোভাবে আমাকে যদি কারেকশন করতে হয়, আমাকে অন্য আরেকটা যে জায়গা আছে সেই জায়গাটায় সেটাকে কিন্তু আমাদেরকে কি করতে হবে, লিখে রাখতে হবে। তো সেটাকে আমরা বলে থাকি অ্যামেন্ডমেন্ট। তাহলে কনস্টিটিউশন পড়তে গেলে আমাদের কনস্টিটিউশনের মধ্যে যেগুলো থাকছে সেটা হচ্ছে পার্ট, পার্টের মধ্যে আমার কি আছে, আর্টিকেল, তার সঙ্গে এক্সট্রা যে জিনিসগুলো আছে সেটার নাম হচ্ছে শিডিউল, যেটার বাংলা কথা হচ্ছে তফসিল, আর তার সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে কি না এইগুলোর মধ্যে যে চেঞ্জেস যেগুলো করা হয়েছে পরবর্তীকালে সেগুলোই হচ্ছে কি না আমাদের অ্যামেন্ডমেন্ট। তাহলে এই গেল আমাদের পলিটির হিসাব। এবারে তুমি এইটার মধ্যে তুমি সমস্ত কিছু যা কিছু তুমি দেখতে পাচ্ছ, রাষ্ট্রপতি থেকে মানে প্রেসিডেন্ট থেকে, প্রধানমন্ত্রী থেকে, পার্লামেন্ট থেকে, বিভিন্ন স্টেট গভর্নমেন্ট থেকে শুরু করে যা যা তুমি দেখতে পাচ্ছ, ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে এমার্জেন্সি প্রভিশন থেকে শুরু করে যা যা তুমি দেখতে পাবে, এগুলো সমস্ত কিছু কিন্তু এই পার্টের মধ্যেই আছে বা এই আর্টিকেলের মধ্যেই কোথাও না কোথাও, পঞ্চায়েত থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এইগুলোর মধ্যেই কোথাও না কোথাও এগুলো ঢুকে আছে। এরপরে ওই পার্টিকুলার পোর্শনগুলোকে, ওগুলো চ্যাপ্টার হিসেবে আমাদের যখনই আমরা পড়বো ওখানেতে, যখন ভিতরে যখন ঢুকবো তখন ওইগুলোকে ইন ডিটেলস সেগুলো সম্পর্কে কি করা আছে, আলোচনা করা আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের পলিটির টোটাল ফিচার্স। এগুলোকে আমাদের কি করতে হয়, পলিটির মধ্যে পড়াশোনা করতে হয়। এবার আমরা পলিটি পড়তে যাচ্ছি, তার মধ্যে ভারতবর্ষের যে কনস্টিটিউশন আছে, এই কনস্টিটিউশন যখন তৈরি হয়, কিভাবে তৈরি হয়, সেটার একটা সবের ক্ষেত্রে একটা ইতিহাস থাকবে, তার একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। তাহলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি থাকে, আমাদের যে বিভিন্ন ধরনের যে অ্যাক্টগুলো আছে, সেই ইংরেজরা ভারতবর্ষে আসার পর থেকে পরপর যে অ্যাক্টগুলো চলে এসছে, কোন অ্যাক্টের পর কি হয়ে কি কি ঘটনা ঘটেছে, একটার পর একটা করে যে অ্যাক্টগুলো চলে এসছে, এই অ্যাক্টগুলো এসে 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 তারপর সেটার মিলিত হয়ে সেটার থেকে একটা ধ্যান ধারণা নিয়ে, এবং ভারতবর্ষের লেটেস্ট যে তার পরবর্তী ক্ষেত্রে যে অ্যাক্টটা থাকে সেটা হচ্ছে 1935, যে আমাদের যেটা বলে থাকি ভারত শাসন আইন, সেইটাকে ধরে আমাদের কনস্টিটিউশনের একটা ম্যাক্সিমাম পার্টটা ওই জায়গা থেকে আমাদেরকে কি করা হয়েছে, নেওয়া হয়েছে। এছাড়া এর সাথে সাথে আমাদের কিন্তু অন্যান্য যে বিভিন্ন দেশ আছে, সেই দেশের কিন্তু কনস্টিটিউশন থেকে বিভিন্ন যে অংশ আছে সেই অংশকে আমাদের ভারতবর্ষের যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনে সেই হিসেবে সেটাকে কিন্তু ভাবে তৈরি করা হয়েছে। ওই জন্য আমাদের কি কোন দেশ থেকে কোন অংশটা নেওয়া হয়েছে বা কোন ব্যাপারটা নেওয়া হয়েছে, কোনটা 1935 ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে, এইগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট থাকে। আর বিভিন্ন ধরনের যে ওই পরপর চলে আসছে যে অ্যাক্টগুলো, সেই অ্যাক্টগুলো কিন্তু এর ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গার মধ্যে থেকে থাকে। ঠিক আছে, তাহলে এক গেল আমাদের কি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, কিভাবে আমাদের এটা কনস্টিটিউশনটা লেখা হচ্ছে বা পলিটিটা হচ্ছে। তারপর হচ্ছে পলিটি সাবজেক্টে যখন চলে আসছি তখন কি দাঁড়াচ্ছে, সেখানেতে আমাদের যেটা থাকছে এটার মধ্যে আছেটা কি, এই আছার মধ্যে যেগুলো থাকছে সেটা হচ্ছে আমাদের এই তোমার যেটা বললাম এতক্ষণ ধরে, পার্টের মধ্যে আর্টিকেল, তার সঙ্গে থাকছে শিডিউল, আর তার সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট। এই হচ্ছে আমাদের টোটাল পলিটির সিলেবাসের মধ্যে থাকছে। এরবার তোমাদেরকে একটা এই পলিটির কয়েকটা জিনিস নিয়ে বলি, যেমন ব্যাকগ্রাউন্ড নিয়ে তোমাদেরকে একটু জাস্ট কথা বলি, তারপর তোমাদেরকে আজকে পার্টটা সম্পর্কে একটু পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করবো বা বলবো। ধরো আমাদের ভারতবর্ষে প্রথম যখন এই বিষয়টা আসে তখন হচ্ছে কি না, তোমরা জানো আমাদের ইতিহাসের, অ্যাকচুয়ালি আমরা ইতিহাসের পরবর্তী যে পোর্শনটা যেখান থেকে ইতিহাস শেষ হয় সেখান থেকে শুরু হয় ইন্ডিয়ান পলিটি, এটাকে কি আমার মনে রাখতে হয়। ঠিক আছে, তো কিভাবে অ্যাক্টগুলো আসছে না, প্রথম যখন ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে আসে তখন কি হয়, তখন দেখো দুটো জিনিস হয় এখানেতে, এই জায়গাগুলো ভালো করে বোঝো, এই জায়গাটা খুব ভালো বোঝার জায়গা আছে। ঠিক আছে, এই জায়গাগুলো আমাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এটা ক্লিয়ার হয় না। ঠিক আছে, সেটা হচ্ছে কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে ব্রিটিশ গভর্নমেন্ট একটা কোম্পানিকে প্রতিষ্ঠা করলো, কোন একটা কোম্পানি, যেটার নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে বললো যে আমি একটা নিজে একটা কোম্পানি খুলতে চাই, বা আমি একটা বিশ্বের বা বহির্দেশে আমি একটা বাণিজ্য করতে চাই, এই হিসেবে ও একটা কোম্পানিকে প্রতিষ্ঠা করলো। যেমন ধরো আমাদের ভারতবর্ষে ধরো বিভিন্ন কোম্পানি আছে, টাটা হোক, রিলায়েন্স হোক, আদানি হোক, বিভিন্ন যে কোম্পানি আছে, এরা যেমন তার কোম্পানিকে চালু করতে গেলে বা চালাতে গেলে আমাদের কি হয়, ভারত সরকারের কাছ থেকে একটা কি করতে হয় না, একটা নিতে হয় কাগজপত্র। ঠিক আছে, তো রেজিস্ট্রেশন করাতে হয়। ঠিক সেই রকম ওরাও কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু ওরা একটা রেজিস্ট্রেশন করালো, সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবারে এদের কি টেন্ডেন্সি ছিল তখন
বিভিন্ন যে দেশ আছে সেই দেশের সঙ্গে আমরা প্রথমে কি করতে যাব, বিজনেস স্টিক্স করব, মানে হচ্ছে আমরা বাণিজ্যের দিকে যাব। বাণিজ্যতে যাওয়ার পরে তারপর সেই জায়গাটাকে আমরা বাণিজ্যের সাথে সাথে সেই জায়গাটাকে আমি অ্যাকোয়ার করব, আমার ইনকর্পোরেশনের মধ্যে নিয়ে আসবো, মানে আমার অধীনে নিয়ে আসবো। এই ছিল ওদের টেন্ডেন্সি, ঠিক আছে। তাহলে এখন বিষয়টা হচ্ছে কি, যখন এই কোম্পানি প্রতিষ্ঠা হওয়ার পর, যখন ইন্ডিয়াতে প্রথম যখন ওরা ব্যবসা করার জন্য যখন এলো, আসার পর ওদের প্রথম যে কাজ ছিল সেটা হচ্ছে কি না, ওরা প্রথমেই ব্রিটিশ গভর্নমেন্টকে বললো যে আমরা কিন্তু বিজনেস করতে যাচ্ছি, কিন্তু আমরা স্বাধীন একটা পার্টিকুলার আমিই যাব, কিন্তু অন্য কোনো কোম্পানিকে কিন্তু পাঠানো যাবে না। ধরো মনে করো সাপোজ আমাদের এখানে রিলায়েন্স কোম্পানি চাইলো যে কোনো একটা পার্টিকুলার দেশ আছে, সেখানে আমি বাণিজ্য করতে যাবো, অন্য কোনো কোম্পানি যেতে পারবে না, ঠিক আছে। সেই হিসেবে ওরা একটা মনোপলি বিজনেসের একটা চিন্তা ভাবনা রাখলো এবং এসে ভারতবর্ষে ওরা বিজনেসের টেন্ডেন্সি নিল। এবার ওদের একটা সিস্টেম ছিল, এইগুলো দেখো আমরা কখনো ভেবে দেখিনি, দেখো ব্যাপারটা বলে দিচ্ছি। ওরা যখন এখানে বিজনেস পলিসি যখন শুরু করলো, ওদের ক্ষেত্রে কিন্তু 10-20 বছর ছাড়া ছাড়া ওদিকে রিনিউয়াল করতে হতো। এই ছিল সিস্টেম ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। তাহলে এটা দুটো ভাগে ভাগ করতে পারি আমরা, একটাকে বলি কোম্পানি রুল, একটাকে বলি ক্রাউন রুল। কি বললাম? একটাকে বলি কোম্পানি রুল, একটাকে বলি ক্রাউন রুল। আমি বোর্ড ইউজ করছি না, জাস্ট মুখে মুখেই বলছি। কোম্পানি রুল বলতে বোঝায় এইটা হচ্ছে কি, ব্রিটিশ যে গভর্নমেন্ট আছে সে কোম্পানির উপর কি কি বার্ডেন দিয়েছে, কোম্পানিকে কি কি মেনে কি কি মানলে কোম্পানি ওর কাছ থেকে, মানে ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে ভারতবর্ষে বা অন্যান্য দেশে বাণিজ্য করার অনুমতি পেতে পারে। তো সেই যে রুল, সেই রুলসটা হচ্ছে কি কোম্পানি রুল। সেটার মধ্যে কি থাকে, সিস্টেম ছিল তুমি যখন কোনো জায়গায় বাণিজ্য করছো বা বিজনেস করছো, 20 বছর ছাড়া ছাড়া তোমাকে কিন্তু রিনিউয়াল নিতে হবে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। দেখবে ওই জন্যে আমাদের যেটা শুরু হয়েছিল, দেখবে 1773, 1773 সাল, ওইটাকে বলা হয় কি চ্যাটার অ্যাক্ট। চ্যাটার কথার অর্থ কি, সনদ আইন, ঠিক আছে। ঠিক দেখবে তার 20 বছর পরই, মানে হচ্ছে 1793, তার 20 বছর পর রিনিউয়াল হচ্ছে। 20 বছর পর দেখবে আবার 1793, 1793 চ্যাটার অ্যাক্ট হচ্ছে। ঠিক দেখবে আবার ঠিক 20 বছর পর, মানে তারপরে আবার 1813, ওই সালে কিন্তু আবার একটা 1813 চ্যাটার অ্যাক্ট। 20 বছর ছাড়া ছাড়া কিন্তু একটা করে অ্যাক্ট এসছে দেখবে। 13-র পর ছিল দেখবে 33, 1833, তারপর ছিল 1853, ঠিক আছে। তাহলে এই ছিল টোটাল যে সিস্টেমটা, 20 বছর ছাড়া ছাড়া আমরা কি নেবো না, আমরা একটা একটা করে আমরা এরকম করে রিনিউয়াল করাবো। যখনই রিনিউয়াল করতে যেত ওরা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে, ব্রিটিশ গভর্নমেন্ট ওদের উপর যে তোমাদেরকে রিনিউয়াল দিতে পারে একটা শর্তে, তোমাদেরকে এইগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। আর ওরা ভারতবর্ষের বুকেতে তখন অলরেডি কি হচ্ছে না, এই বিজনেসের সাথে সাথে অলরেডি ওরা কি হচ্ছে, বিভিন্ন জায়গাগুলোকে, এই ধরো কলকাতা প্রেসিডেন্সি, বোম্বে প্রেসিডেন্সি, ম্যাড্রাস প্রেসিডেন্সি, এগুলো এক এক করে ওরা কি করছে, নিজেদের হাতে অ্যাকোয়ার করতে থাকছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ গভর্নমেন্টের কি লক্ষ্য ছিল, যে কোম্পানি আগে অ্যাকোয়ার করে নিক, তারপর ওইটা কি করবো, আমি আমার হাতে তুলে নেবো, যে ব্রিটিশ গভর্নমেন্টকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ওই জায়গা থেকে হাঁটিয়ে দেবো। তো এবার ব্রিটিশ গভর্নমেন্ট 20 বছর ছাড়া ছাড়া ওরা যখনই রিনিউয়ালে যাচ্ছে, তখনই ওদের উপরে একটা করে বার্ডেন চাপিয়ে দিচ্ছে, নতুন নতুন জিনিস। না তোমাদের আর মনোপলি চলবে না, আমি অন্যান্য কোম্পানিকে পাঠাবো না, তোমাদের আর তোমাকে সমস্ত কিছু যে বিজনেস আছে সেই বিজনেসগুলোকে বন্ধ করে দিতে হবে, তুমি শুধু চা বিজনেসটা করতে পারবে। নেক্সট তারপরে কি করছে, যে ভারতবর্ষকে অ্যাকোয়ার করতে গেলে শুধু কেবলমাত্র এর দ্বারা হবে না, আমাদেরকে ওই জায়গাটায়, আমাদেরকে ইংলিশ যে ভাষাটা আছে, ইংরেজি যে ভাষাটা আছে, এটাকে ওই জায়গায় মানুষের মধ্যে আমাদেরকে পৌঁছাতে হবে। এবং আমাদের যে ধর্ম, ঠিক আছে, তোমরা জানো যে রিলিজিয়ান একটা বিরাট জিনিস, কোনো জায়গায় ধর্মের মাধ্যমে কিন্তু সেই জায়গায় কিন্তু অনেকটা অ্যাকোয়ার করা সম্ভব হয়। ওরা খ্রিস্টান মিশনারিগুলো কোনো একটার মাধ্যমে ওরা খ্রিস্টান মিশনারি দিকে পাঠালো, মিশনারিরা এসে এখানেতে ভারতবর্ষে এসে খ্রিস্ট ধর্ম প্রচার করলো, তার সঙ্গে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা আছে এটাকে এখানেতে মানুষের মধ্যে এটাকে প্রভাব বিস্তার করালো, এডুকেশন দিল ভারতবর্ষকে, যে এডুকেশন দাও, এডুকেশন দিলে তোমার দেখবে একটা এডুকেশনের একটা গুণ হচ্ছে, যখনই তুমি এডুকেটেড হবে, এডুকেশন হবে, যে যখনই বুঝবে যে আমি এটা করা মানে আমার অপরাধ, আমার এইটার জন্য আমার ল অনুসারে আমার এই বিপদ হতে পারে, এই ঘটনা হতে পারে, আমার ফাঁসি হতে পারে, আমার এই হতে পারে, সেই হতে পারে, এর জন্য এই হতে পারে, তখন কিন্তু মানুষ এডুকেশন আসা মানেই কিন্তু তখন কিন্তু সে
চিন্তা ভাবনা করবে, কোনো একটা কাজ করার আগে কিন্তু সে 5বার ভাববে। ওই ভারতীয়রা যখন প্রোটেস্ট করতো ওদের বিরুদ্ধে, তখন যখনই ভারতবর্ষকে এডুকেটেড করে দাও, দ্যাটস মিন সেই ছেলেটা বুঝতে পারছে যে আমি এখন যদি এরকম করতে যাই, সঙ্গে সঙ্গে আমার উপরে এই কেস আসতে পারে বা আমার এই ঘটনাগুলো ঘটতে পারে। তো এডুকেশন দাও, এডুকেশন দিয়ে ওদের এডুকেট করো। তো এইভাবে এই প্রসেসগুলোকে ধরে ওরা কিন্তু পরপর পরপর এগোতে থাকলো। একটা টাইম পর দেখবে যখন 1856 সালে ওই টাইমে কি হলো না, তখন এই যে কোম্পানি রুল আছে, এই কোম্পানি রুলটা কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। কোম্পানি রুল যখনই বন্ধ হয়ে যাচ্ছে, তখনই কি হচ্ছে, কেন কোম্পানি রুলটা বন্ধ হলো? কারণ সেই সময় কি হচ্ছে না, তোমরা এটা খুব ভালোভাবে জানো, মহারানীর একটা ঘোষণাপত্র এলো, যেটা অনুসারে কি হলো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কি করে দেওয়া হলো না, সেটাকে কি কিন্তু ব্যান করে দেওয়া হলো, এবং গোটা ভারতবর্ষের যে ভার, যে টোটাল সিস্টেমটা, সেটা কোথায় চলে এলো না, ব্রিটিশ রানীর হাতে চলে এলো। যার ফলে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেখবে আমাদের যেগুলো ছিল গভর্নর অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এই যে পোস্টগুলো, এই পোস্টগুলো সমস্ত কিছু শেষ হয়ে গেল। দিয়ে দেখবো ওই টাইম থেকে আমাদের শুরু হলো ভাইস রয়। এই জায়গাগুলো আমাদের আবার ক্লিয়ার নেই, এগুলো আবার ইতিহাসের ক্লাসের মধ্যে পড়ে যে গভর্নর কি, গভর্নর জেনারেল অফ বেঙ্গলটা কি, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কি, ভাইস রয় জিনিসটা কি, এই জিনিসগুলো আবার অনেকের মধ্যে ক্লিয়ার নাই। ঠিক আছে, তাহলে এই যে ব্যাপারটা, তাহলে কি ওখান থেকে ভাইস রয় শিপ হলে, ভাইস রয় কথার অর্থ হলো রাজ প্রতিনিধি, মানে রানীর পাঠানো যে প্রতিনিধি আছে সেই জায়গাটায়, ওখানে ভাইস রয়ের থেকে লর্ড ক্যানিং তোমরা জানো, সেই জায়গা থেকে ভাইস রয়শিপটা কি কি হলো, শুরু হলো ওই জায়গা থেকে। ঠিক আছে, ওই টাইমেই দেখবে, আমি তোমাকে যেটা বললাম যে এডুকেশন দেওয়া, ওই টাইমেই দেখবে 1857 সালের ওই টাইমটাতেই দেখবে 3টে জায়গায় ইউনিভার্সিটি তৈরি করা হলো, একটা কলকাতা ইউনিভার্সিটি, একটা বোম্বে ইউনিভার্সিটি, একটা ম্যাড্রাস ইউনিভার্সিটি। তাহলে এডুকেশন দাও। তারপর শুরু হলো কি ব্রিটিশ রানীর যেটা শুরু, সেটা হচ্ছে কি 1858 পর থেকে শুরু হলো ক্রাউন রুল। ওটাকে বলে ক্রাউন রুল। ক্রাউন মানে কি, ক্রাউন বলে রাজা বা রানীকে বোঝায় হচ্ছে ক্রাউন। তাহলে ব্রিটিশ যে গভর্নমেন্ট আছে, সে নিজের হাতে পুরো দায়িত্বটা তুলে নিল। তারপর আবার এক এক করে তারপরে অ্যাক্টগুলো আসতে থাকে, তোমরা জানো, যেমন ধরো মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট, হ্যাঁ, মরলেমিন্টো মন্টফোর্ড, যেটা মন্টেগু চেমসফোর্ড বলা হয়। তারপর হচ্ছে তোমার 1935 সালের ভারত শাসন আইন। এই 3টে অ্যাক্ট তারপরে সব থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অ্যাক্টের মধ্যে ছিল। এগুলো সব আমরা ইতিহাসে পড়ে আসি, কিন্তু আমরা পার্টিকুলার অ্যাক্টের নির্যাসগুলো, জুস আকারে এই অ্যাক্টগুলোকে নিয়ে নেবো, কারণ এটা হচ্ছে পলিটির ব্যাকগ্রাউন্ডের মধ্যে পড়ে। আর ডিটেল সমস্ত কিছু আছে আমাদের কোন সাবজেক্টে, হিস্ট্রির যে মডার্ন হিস্ট্রি আছে, সে মডার্ন হিস্ট্রি সাবজেক্টে এগুলো সম্পর্কে, এগুলো নিখুঁত ধারণা করতে হবে। এগুলো পুরো গল্পের মতো, শুনলেই মনে হবে শুনতে থাকি। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এগুলোতে আমাদের বেসগুলোকে ঠিকঠাক হয়। বেসিক জিনিসটাকে ঠিক করে তারপর পড়লে জিনিসটাকে আর মুখস্থ করতে হয় না, ওটা মাথার মধ্যে সমস্ত কিছু, মাথার মধ্যে সাল, সমস্ত কিছু ডিটেল, সমস্ত কিছু তার মধ্যে কিন্তু থেকে যায়। ঠিক আছে, তাহলে এইরকম করে আমাদের অ্যাক্টগুলোকে, কোন অ্যাক্টে কি কি পরিবর্তন হয়েছিল, কি কি ঘটনা ঘটেছিল, কি কি দিয়েছিল ওরা, হ্যাঁ, সেটাকে এর মধ্যে থাকে। ওইটাকে আরো ভালো করে গল্পের আকারে বলে দিলে ওগুলো এখানেই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এই অনলাইন ক্লাসে এত বলা সম্ভব হয় না, তো নর্মালি তোমাদের সঙ্গে জাস্ট আলোচনা করছি যেভাবে কিভাবে কি তুমি পড়তে পারবে বা কিভাবে কি চলবে। তাহলে এইভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা করবো। ব্যাকগ্রাউন্ডে যখনই শেষ হবে, তারপরে আমরা পলিটির এই ক্লাসগুলোর মধ্যে যাব, মানে আমরা পার্ট ওয়াইজ প্রত্যেকটা জায়গায় আসবো, পার্ট ওয়াইজ আমরা আলোচনা করব। তাহলে সেগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এরকম করে আমরা যদি দেখি, এখন বর্তমানে আমাদের পার্টের সংখ্যা প্রায় 24-25টা পার্টে এখন এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, তাহলে ওই যে পার্টগুলো প্রত্যেকটা এক এক করে আমরা কিন্তু পরপর পড়তে থাকবো।